আসসালামু আলাইকুম। আজ ১০ অক্টোবর ২০২৫ শুক্রবার। আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কারো বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হলেই তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না। সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে এমন সংশোধনী আনা হয়েছে। এর ফলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, তাদের সমমনা জোট ও ভাতৃপ্রতিম সংগঠনের অন্তত ২ ডজন নেতার আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের পথ বন্ধ হয়ে যাচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে গত সোমবার গেজেট প্রকাশিত হয়। এতে বলা হয়েছে, কোনো ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হলে তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার অযোগ্য হবেন। এছাড়া কোনো স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সদস্য, কমিশনার, চেয়ারম্যান, মেয়র বা প্রশাসক হিসেবে নির্বাচিত হতে পারবেন না বা এসব পদে নিয়োগ পাবেন না। এমনকি প্রজাতন্ত্রের কোনো সেবায় নিয়োগ পাওয়ারও অযোগ্য হবেন। সরকারের কোনো অফিসে থাকতে পারবেন না। তবে পরবর্তী সময় যদি কেউ ট্রাইব্যুনাল থেকে অব্যাহতি পান বা খালাসপ্রাপ্ত হন, তাহলে তার উপর থেকে এই অযোগ্যতা তুলে নেওয়া হবে। বিগত আওয়ামী সরকারের আমলে মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলমান রয়েছে। ১৫ই অক্টোবর জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হবে বলে ঘোষণা দিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন। কিন্তু এই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে দলগুলোর মতভেদ এখনো স্পষ্ট। দফায় দফায় বৈঠক করেও এর সুরাহা করতে পারেনি কমিশন। এখন তারা বাস্তবায়নের পথরেখা সুপারিশ করে সরকারকে প্রতিবেদন দেবে। এরপর সরকারি দলগুলোর মধ্যে মতানৈক্য কমাতে উদ্যোগ নেবে বলে জানা গিয়েছে। ঐক্যমত্য কমিশন গতকাল বৃহস্পতিবার বিজ্ঞপ্তিতে জানায়, ১৫ই অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সনদের স্বাক্ষর অনুষ্ঠান হবে। এতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, ঐক্যমত্য কমিশনের সভাপতি মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। গতকাল কমিশনের সভায় এ সিদ্ধান্ত হয়েছে। সেনাবাহিনীর মানবতা বিরোধী অপরাধে যুক্ত সদস্যদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তাদের অতি সত্বর গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। কথাগুলো বলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার রাত ৯টা ৪০ নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে নাহিদ ইসলাম এ কথা বলেন। এর আগে বুধবার প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সাবেক ৫ জন মহাপরিচালক সহ বেশ কয়েকজন সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। শাপলা প্রতীক ছাড়া জাতীয় নাগরিক পার্টি এনসিপি নিবন্ধন নেবে না বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গতকাল বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, নির্বাচন কমিশনের সামনে দুটি রাস্তা আছে। একটি হলো ধান অর্থাৎ ধানের শীষ বাতিল করা, তারা বাতিল করা, সোনালী আঁশ বাতিল করা অথবা শাপলা দেওয়া। ধানের শীষ বিএনপির নির্বাচনী প্রতীক, আর তারা জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির প্রতীক ও সোনালী আঁশ তৃণমূল বিএনপির প্রতীক। দেশের বর্তমান রাজনৈতিক সংস্কৃতিতে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ। সংস্থাটির মতে, কাঠামোগত ও সাংস্কৃতিক পরিবর্তন ছাড়া শুধু প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে কার্যকর জবাবদিহি নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে। তাই বিদ্যমান এক কক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থাকেই আইনি, প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত সংস্কারের মাধ্যমে শক্তিশালী করা উচিত। রাজধানীর একটি হোটেলে গতকাল বৃহস্পতিবার প্রস্তাবিত উচ্চ কক্ষ কি জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের জবাবদিহি নিশ্চিত করতে পারবে শীর্ষক সংলাপে এই মত তুলে ধরা হয়। হিথ্রো, ব্রাসেলস ও বার্লিন বিমানবন্দরে পরপর সাইবার হামলার ঘটনার পর বাংলাদেশের বিমানবন্দরগুলোতে সাইবার নিরাপত্তা জোরদারে নড়েচড়ে বসেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। দেশের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে এ বিষয়ে আগাম সতর্কতা জারি করা হয়েছে। সরকারের অনুমোদন পেলে ১৬ই অক্টোবর বৃহস্পতিবার প্রকাশ করা হবে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল। গতকাল বৃহস্পতিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক সভায় ওই দিনই ফল প্রকাশের বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছেন শিক্ষা বোর্ডগুলোর প্রধানেরা।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল করিম খান গত বুধবার দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশ পরিদর্শন করেন। মহাসড়ক পরিদর্শন শেষে সড়ক ও জনপথের ১২ জন কর্মকর্তাকে সরাইল বিশ্ব রোড মোড়ে অস্থায়ী কার্যালয়ে সার্বক্ষণিক দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি। কিন্তু গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত কাউকে দায়িত্ব পালন করতে দেখা যায়নি। অফিসটিও তালাবদ্ধ অবস্থায় ছিল। রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নওগাঁ ৬ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ওমর ফারুক সুমন সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ময়মনসিংহের ত্রিশালে মা বাবাকে হত্যার পর লাশ বসতঘরে পুঁতে রাখার অভিযোগ পাওয়া গেছে ছেলে রিয়াদ হোসেন রাজুর বিরুদ্ধে। রাজুর বয়স ৩০ বছর। খবর পেয়ে পুলিশ রাজুকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে তাকে আটক করে ত্রিশাল থানা পুলিশ। লক্ষ্মীপুরের রামগঞ্জে এক ব্যবসায়ীর স্ত্রী ও কলেজ পড়ুয়া মেয়ের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের উত্তর চণ্ডীপুর এলাকায় গতকাল বৃহস্পতিবার রাতে লাশ দুটি উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, মা মেয়েকে খুনের পাশাপাশি ওই বাড়ি থেকে ৩০ ভরি স্বর্ণ অলংকার ও নগদ টাকা সহ প্রায় অর্ধ কোটি টাকার সম্পদ লুট করেছে দুর্বৃত্তরা। আওয়ামী লীগের নেতার বাসায় কূটনীতিকদের বৈঠক নিয়ে বিএনপি চিন্তা করে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, কূটনীতিকরা কার বাসায় বৈঠক করবেন সেটা নিয়ে বিএনপি চিন্তা করে না। কতজন কত জায়গায় মিটিং করবেন এ ব্যাপারে বিএনপির পক্ষ থেকে কোনো মন্তব্য নেই। গতকাল বৃহস্পতিবার জার্মানির রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে নেতৃত্ব দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্তর্জাতিক খবর, ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হয়েছে হামাস ও ইসরায়েল। চুক্তি অনুযায়ী উপত্যকাটিতে সংঘাত বন্ধের পাশাপাশি বন্দি বিনিময় করবে দুই পক্ষ। সমঝোতার ভিত্তিতে গাজায় নির্দিষ্ট এলাকা পর্যন্ত সেনা প্রত্যাহার করবে ইসরায়েল। দুই পক্ষের যুদ্ধবিরতিতে রাজি হওয়ার এই খবরে আনন্দ উল্লাস করছেন গাজার বাসিন্দারা। যুদ্ধবিরতির সঙ্গে সঙ্গে হামাসের হাতে জিম্মি থাকা ব্যক্তিদের মুক্তি পাওয়ার সুযোগ আসবে বলে উদযাপন হয়েছে ইসরায়েলেও। মিশরের পর্যটন শহর শার্ম আল শেখের চলমান আলোচনায় তৃতীয় দিনে গত বুধবার যুদ্ধবিরতিতে রাজি হয় হামাস ও ইসরায়েল। সেখানে গাজায় সংঘাত বন্ধের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনা নিয়ে দুই পক্ষের মধ্যে পরোক্ষ এই আলোচনা চলছে। এতে মধ্যস্থকারী হিসেবে রয়েছে যুক্তরাষ্ট্র, কাতার, মিশর ও তুরস্ক। ব্যাংকিং সেক্টরের খবর, সংকটে পড়া ৫ বেসরকারি ব্যাংক একীভূত করার প্রস্তাব অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংককে নিয়ে এখন নতুন একটি শরিয়া ভিত্তিক ব্যাংক করা হবে। নতুন ব্যাংকের জন্য নাম প্রস্তাব করা হয়েছে দুটি, ইউনাইটেড ইসলামিক ব্যাংক ও সম্মিলিত ইসলামিক ব্যাংক। ব্যাংকটি পরিচালিত হবে বাণিজ্যিকভাবে ও পেশাদারিত্ব ভিত্তিতে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে এ অনুমোদনের কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, ব্যাংকগুলো একীভূত করার ফলে কেউ চাকরি হারাবেন না এবং কোনো আমানতকারীর আমানত হারাবেন না। বিনোদনের খবর, সঙ্গীতাঙ্গনে হাবিব ওয়াহিদের সবচেয়ে কাছের বন্ধু কে? হাবিবের এক কথাই উত্তর, বালাম। ছোটবেলায় একই পাড়ায় থাকতেন তারা, একসঙ্গে গানও শুরু করেন। হাবিবের প্রথম ব্যান্ড রেনেগেডস এ বালাম ছিলেন লিড ভোকাল, আর হাবিব ব্যান্ডে কিবোর্ড বাজাতেন। একসময় আর্ক ব্যান্ডের সঙ্গেও যুক্ত ছিলেন তারা। পরবর্তী সময়ে দুজনই একক শিল্পী হিসেবে প্রতিষ্ঠা পান। এই ছিল আজকের প্রধান খবর। আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন।